আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আগামী রমজানের আগে নির্বাচন হতে পারে, ডিসেম্বরের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনী ট্র্যাকে উঠাতে হবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতেই নির্বাচন, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য তিনজন অতিথি আছেন স্টুডিওতে। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর হাসনাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, এবং আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে শহীদুল ইসলাম বাবুল আপনাকে দিয়ে শুরু করি। ফেব্রুয়ারিতে আজকে খুবই আলোচিত একটি সংবাদ সম্মেলন আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, ডিসেম্বরে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখন কি নির্বাচনী সংখ্যা কাটলো বিএনপির? তো কাটছে কি কাটে না আমি জানি না, তবে একটা জিনিস বলবো যে একটা খবরই বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা, অস্থিরতা বলেন, উন্নয়ন উৎপাদনের যে স্থবিরতা বলেন, এগুলা কাটাতে যথেষ্ট আমি মনে করছি। কোন খবর? হ্যাঁ, না এই যে আজকে যে খবরটা আমরা পেলাম, বেশ কিছুদিন তারেক রহমান সাহেবের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে লন্ডনের যে বৈঠক, এই বৈঠকের পরেই অনেকটা শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। তার আগে আপনি জানেন যে একটা নানাবিধ সংকট, শঙ্কা, অনিশ্চয়তার দোলাচলে দেশটা দুলছিল, এবং এই সুযোগে অনেকে ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, ডালপালা মেলবার আমাদের অর্থনীতিতে, আমাদের সুশাসনে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নানান ধরনের অস্থিরতা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে। কিন্তু ওই বৈঠকের পরে সমস্ত আগুনে একটা মানে পানি ঢালার মতো একটা অবস্থা। আজকের খবর, এটা আমরা আশ্বস্ত হচ্ছি, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ভালো খবর, কারণ নির্বাচন তত দেরিতে হবে এটা প্রমাণিত সত্য। অর্থ উপদেষ্টাও বলেছেন যে এই নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে, বা সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, দাতার অর্থ সহায়তা শুরু করেছে। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য এর চাইতে ভালো খবর এই মুহূর্তে আর হতে পারে না। এটা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে, কারণ সর্বব্যাপী একটা অনিশ্চয়তা এখনো আছে। এখনো যে কেউ খুব প্রশ্ন করে যে সত্যিকার অর্থে নির্বাচন হবে তো ঠিক সময়ে, ফেব্রুয়ারিতে বা রোজার আগে, মানুষ কিন্তু প্রশ্ন করছে। তবে মানুষকে আমরা আশ্বস্ত করছি, এবং সরকারের পক্ষ থেকে আজকের এই ব্রিফিং এর পরে আমি মনে করছি অনিশ্চয়তা কিছুটা হলেও কাটবে। আজকে আপনার দলেরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশের মঙ্গলের জন্য দ্রুত নির্বাচনী ট্র্যাকে উঠতে হবে, সেই পথে দেশ এগুচ্ছে। অফকোর্স সেই পথে আগাচ্ছে, এবং আগানো প্রয়োজন, খুবই প্রয়োজন বলে আমরা মনে করছি সামগ্রিকভাবে। দেখেন 5ই আগস্টের পরে যে আগে যে আমাদের মধ্যে ঐক্য ছিল, 5ই আগস্টের পরে সঙ্গত কারণেই নানান মত, নানান পথ, নানান দল, নানান ধরনের বাস্তবতা, এর মধ্যে অনেক মানে দেশি বিদেশি ষড়যন্ত্র পতিত শক্তির একটা নেটওয়ার্ক বাংলাদেশের মধ্যে রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ এই বাস্তবতাকে কোনোভাবে মেনে নিতে পারছে না, সরকারের দুর্বলতা আছে, সঙ্গত কারণেই এই দুর্বলতার সুযোগ অনেকে নিচ্ছে। আমরা মনে করি যে একটা স্থিতিশীল সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে অনেক সংকট এবং শঙ্কা আমাদের কেটে যাবে। ধন্যবাদ। আমি জনাব রাশেদ খানের কাছে আসার আগে আমি একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে একটু আসতে চাই যে সাধারণ মানুষের মধ্যে আসলে এর প্রতিক্রিয়া কেমন হতে পারে। রাজনৈতিক দলগুলো আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি পিআর পদ্ধতি এবং নানান ইস্যুতে আসলে কেউ বলছেন যে আমরা ভোটে যাব না পিআর পদ্ধতি না হলে, কেউ বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই, নানান অভিযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রতিযোগিতা তৈরি হয়েছে, নানান অভিযোগ তৈরি হয়েছে। এটির কি নিরসন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটি অস্থির প্রতিযোগিতা? সেটি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজ্ঞ দুজন সহ আলোচককে। দেখেন, রাজনীতিতে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে, এগুলো আমি খারাপ কিছু দেখি না, বরং এই দর কষাকষি, আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ভালো কিছু হবে সেটাই প্রত্যাশা করি। এবং সেই ভালো কিছু যে হবে তার একটি সুবাতাস বাবুল ভাই যেভাবে বললেন, এটি কিন্তু হয়েছে। সাধারণ মানুষ এখনো প্রতিক্রিয়া দেখবার মতো সময়টা কিন্তু হয়নি। এখন থেকে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনটা হয়েছে, প্রেস উইং করেছে। তবে এটি তো আকাঙ্ক্ষিত একটি জিনিস, প্রত্যাশিত জিনিস, মানুষ জানতে চায় নির্বাচনটা কবে হবে। দেখেন, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক খেলায় নিপতিত হবে বা নিমজ্জিত হবে, এটা খুবই স্বাভাবিক। এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক চাল বলেন, কূটচাল বলেন, এগুলা খেলবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। নির্বাচন হতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই সংগ্রামটা তো একদিনের নয়, গত 18 বছরের নিরন্তর সংগ্রাম। এই সংগ্রামের মধ্য দিয়ে বহু মানুষ হারিয়ে গেছে, আমরা খুঁজে পাইনি, এখনো খুঁজি,
পাই না। বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, বহু তরুণ প্রজন্মের মেধাবী মানুষরা কর্মহীন হয়ে গেছে, চাকরি হারিয়েছে। তা আপনি এর পরিত্রাণটা কি? একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য গত 18 বছর আমরা বলেছি যে আলোচনার টেবিলে বসে সমাধান করা। আপনি যে কথাটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই কালমেঘ তো কেটে যেতে বাধ্য, কারণ যে সরকারটি ক্ষমতায় আছে তাদের দুর্বলতা বলেন, সফলতা বলেন, যেটাই বলেন, দিন শেষে এটা তো বাস্তব যে তারা কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, অংশগ্রহণ করবে না মোটা দাগে। যদিও কথা আছে, হয়তো বাবুল ভাইতে বলবেন যে 2 জন এনসিপির প্রতিনিধিত্ব রয়ে গেছে সরকারে, তারা যদি নির্বাচন করে, নির্বাচনের আগে নিশ্চয়ই তাদের এই অবস্থানটা পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার না করে তাহলে কিন্তু সমালোচনা হবে, রাজনৈতিক দলগুলো সমালোচনা করবে। তবে সেই জায়গাতে আমি মনে করি যে যে কথাই বলুক না কেন, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি হলো যে দেশে একটি নির্বাচন দরকার, এবং সেই নির্বাচনটা যেন মানুষ তাদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করতে পারে। তাদের যারা আগামী 5 বছর এই যে ভঙ্গুর অর্থনীতি, লুটপাটের অর্থনীতি, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, আইন শৃঙ্খলা বাহিনীকে দলদাসে পরিণত করা, বিচার অঙ্গনকে ঘাড়ে বন্দুক রেখে এই বাবুল ভাইদের মতো হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলখানায় নেওয়া, এই যে আমার এখানে আমাদের আরেকজন তরুণ প্রজন্মের নেতা আছেন, তাদের প্রতি মামলা হামলা গায়েব করা, এগুলোর থেকে মুক্তি কারা দেবে? একটা নির্বাচিত সরকার দেবে। সেই নির্বাচিত সরকারের যে পথযাত্রা আজকে যে একটি অনেকটা স্পষ্ট করলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, আমি সাধুবাদ জানাই। তবে অচিরেই আরেকটি রোডম্যাপ যদি আসে যে এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ এবং ফেব্রুয়ারির আগে নির্বাচন যে হওয়ার যে বিষয়টি, সেটি আরও পরিষ্কার আকারে যদি হয়ে যায়, তবে তার আগে একটা জিনিস কিন্তু হতেই হবে, সেটা হলো জুলাই সনদটা। দেখেন, অনেকগুলো রক্ত ঝরেছে, অনেকগুলো মানুষ আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক স্ত্রী বেধবা হয়েছে, অনেক সন্তান এতিম হয়ে গেছে। অতএব জুলাই সনদের মধ্য দিয়ে যে একটা কাছাকাছি, অনেকগুলো ক্ষেত্রে যে আমরা কাছাকাছি এসেছি, এটা জুলাই মাসে ঘোষণা হোক, এটাকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার একটি সনদ হিসাবে সমস্ত রাজনৈতিক দল ইউজ করুক, ব্যবহার করুক, এবং কেউ যেন আবার নতুন করে ফ্যাসিস্ট তৈরি হতে না পারে, সেই পথে আমরা অগ্রসর হই, এবং সেই পথটি এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে শুভ সূচনা হোক, সেটা জনগণ প্রত্যাশা করে। আসবো আপনার কাছে। আমি মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, আপনার কাছে আসি। গত 15 বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আপনারা, আপনার দল, বিএনপি, আরো এখন যারা মাঠে রাজনীতি করছে সকলে আসলে আন্দোলন করেছিল, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদেরকে। এখন আমরা গত কয়েকদিন ধরে যে রাজনৈতিক দোষারোপের রাজনীতি, পাল্টাপাল্টি বক্তব্য দেখছি, নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা লক্ষ্য করছি। আজকের সংবাদ সম্মেলন, আগামী রমজানের আগে নির্বাচন হতে পারে, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, এই সংবাদ সম্মেলনে ঘোষণাও দেওয়া হয়েছে। কি বলবেন, কি প্রতিক্রিয়া জানাবেন? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, এর আগে যতগুলো আলোচনা হয়েছে সরকার যে বক্তব্য সবসময় রেখেছে সেটি হলো হতে পারে, যদি, তবে, কিন্তু। তবে এইবার যেটি দেখলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তার মানে ডিসেম্বরে যদি আপনার প্রস্তুতি তারা গ্রহণ করে, নির্বাচন ডিসেম্বরে হবে নাকি ডিসেম্বরের পরে হবে এখনো পর্যন্ত আসলে স্পষ্ট মনে হচ্ছে না। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে যদি ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলে, এবং সেক্ষেত্রে কিন্তু আরেকটি বক্তব্য এসেছে যে যদি বিচার এবং গণহত্যার বিচারের কার্যক্রম, দুঃখিত, যদি সংস্কার ও গণহত্যার বিচারের কার্যক্রম যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে রমজানের আগে ইলেকশন হতে পারে। তো আমি আসলে এখনো পর্যন্ত কনফিউশনে আছি যে সরকার আসলে স্পষ্টভাবে যতক্ষণ না পর্যন্ত আসলে নির্বাচনের ডেট বা সময়টা স্পষ্ট করতেছে, ততক্ষণ পর্যন্ত এই কনফিউশন থাকবেই। যেমন এক একটা গণমাধ্যমে এক এক ধরনের বক্তব্য এসেছে। কেউ কিন্তু বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে, ডিসেম্বরে নির্বাচন হতে পারে, মানে প্রস্তুতি শেষ করা, নির্বাচন। সেটাই মানে এক এক গণমাধ্যমে। তো এই যে আমি যেমন বুঝতে, আমি কনফিউশনের মধ্যে আছি, বাবুল ভাই আছে, অন্যরা অনেকেই আছে। তবে যাই হোক, বিষয়টি আসলে পজিটিভ। তবে সরকার উচিত হবে এইভাবে আসলে একটু প্যাচ না রেখে
সরাসরি স্পষ্ট করা, স্পষ্ট করলে আমাদের জন্য আসলে বুঝতে সহজ হয়, কারণ আমরা তো সাধারণ মানুষ। সরকারের উপদেষ্টারা তো বিদেশ থেকে আসলে পড়াশোনা করে এসেছে, পিএইচডি আছে, বড় বড় রাঘব বোয়াল, তারা অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড়। সুতরাং আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা আসলে খুবই সহজে বুঝতে চাই। তো সেই জায়গায় সরকার যদি স্পষ্টভাবে বলে যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, তাহলে সেটি ভালো হয়। আর সরকার যদি এই ধরনের অস্পষ্টতা রেখে দেয়, সেটি আসলে জনগণের জন্য আসলে দুর্বোধ্য হয়। বাংলাদেশের মানুষ কিন্তু অধিকাংশই, অনেকে লেখাপড়া জানে না, গ্রামের মানুষ অনেকে আপনার টেলিভিশন দেখে, কিন্তু এই ধরনের ভাষা কিন্তু তাদের বোধগম্য নয়। তো সেই জায়গা থেকে সরকার স্পষ্ট করুক, নির্বাচনের প্রস্তুতি যদি তারা ডিসেম্বরের মধ্যে নিতে বলে, তাহলে আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে অবশ্যই তারা ইলেকশন করার ব্যাপারে তাদের আন্তরিকতার ঘাটতি থাকা উচিত নয়। কিন্তু সেইটা যদি স্পষ্ট করে, সেটা ভালো হয়। আর স্যার যেটা বললেন, আমি আরেকটি প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দোষারোপ, পাল্টাপাল্টি বক্তব্য বা এই যে তাদের মধ্যে দূরত্ব বাড়ছে, এটি কি কাটবে কিনা আজকের ঘোষণার মধ্যে দিয়ে? আরেকটি বিষয়, আপনার দলও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ইসলামী আন্দোলনের একটি সমাবেশে কি বলেছিল যে পিআর পদ্ধতি না হলে মানে তাদের সঙ্গে সুর মিলে যে নির্বাচন হতে পারে না। দেখেন, আমরা তো আসলে সবসময় যেটি বলে এসেছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হওয়া উচিত, যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বর এবং জুন দুইটা সম্ভাব্য তিনি তারিখ ঘোষণা করেছিলেন বা মাসের ঘোষণা দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে যেহেতু আসলে জুন অনেক দেরি হয়ে যায়, তা আমরা মনে করেছিলাম যে আসলে ডিসেম্বরে প্রধান উপদেষ্টা ঘোষিত বা সরকার ঘোষিত যে সময়টা ছিল, আমরা ডিসেম্বরের মধ্যে বলেছি। তবে লন্ডনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের যে বৈঠক হয়েছে, এরপরে কিন্তু সবাই মোটামুটি ধরেই নেয় যে হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তারপরে আবার রাজনীতির মাঠে কিছুদিন আসলে শান্ত পরিবেশ ছিল, এরপরে উত্তেজনা। দেখেন, এক একজন এক এক সময় এক এক ধরনের বক্তব্য আসে সরকারের এই বক্তব্যের কারণে। কারণ সরকার নিজেই যখন আসলে কোনো সিদ্ধান্তে স্থির হতে পারছে না, তখন কিন্তু দলগুলো কেমনে স্থির হবে? সুতরাং সরকার যেহেতু স্থির না, সেই জায়গা থেকে দল এবং আপনার দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য আসা, আমি মনে করি খুব বেশি যে এটা খারাপ এরকম না। বক্তব্য আসতেছে সরকারের কারণেই, কারণ সরকার এক এক সময় এক এক ধরনের ঢিল ছুটতেছে। তো এই কারণে সমস্যা সংকট আসলে তৈরি হচ্ছে। স্যারের কথা আমি একটু রিপ্লাই দিতে চাই। স্যার যেটি বললেন যে অবশ্যই জুলাই সনদ আসলে ঘোষণা করতে হবে, আসলে আমার কাছে এখনো পর্যন্ত স্পষ্ট না যে আসলে তারা ঘোষণাপত্রকে জুলাই সনদ বুঝাচ্ছে নাকি আসলে এই যে রাষ্ট্র সংস্কারের যে সনদ সেইটা আসলে বুঝাচ্ছে। এই জিনিসটা স্পষ্ট হওয়া দরকার। এনসিপি যদি মনে করে যে আসলে জুলাই সনদ মানে আসলে আপনার রাষ্ট্র সংস্কারের সনদ বা এই যে আলোচনা হচ্ছে এর একটা আসলে সনদ, তাহলে ভালো কথা। কিন্তু যদি ঘোষণাপত্র তারা বোঝায়, সেটি আবার আসলে সমস্যা এখানে যে আমরা দেখেছি যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আসলে 24-এর কোটা সংস্কার আন্দোলন, এরপরে গণ অভ্যুত্থান, কিন্তু তারা যে খসড়া ঘোষণাপত্র তৈরি করেছিল, সেখানে আবার কোটা সংস্কার আন্দোলনটা শব্দটাই সেখানে রাখা হয়নি। তো তারা যদি আসলে ইতিহাস বিকৃত করতে চায়, সেটা তো অনেকে মানবে না। দেখেন, স্যার নিজেই বলেছে যে একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাইয়ে কিন্তু আন্দোলন পরিণত লাভ করেছে এবং হাসিনার পতন হয়েছে। তার মানে কি? তার মানে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যে সংগ্রামটা শুরু হয়েছে, সেই সময় থেকে এখনো পর্যন্ত জুলাই মাসের আগ পর্যন্ত যতগুলো মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, লড়াই করেছে, সামগ্রিক বিষয় কিন্তু সংক্ষিপ্ত আকারে এই জুলাই আপনার যে সনদ বলেন বা ঘোষণাপত্র বলেন, সেখানে অবশ্যই থাকা দরকার। জি, ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএল দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আবারও আসি। যেটি মোহাম্মদ রাশেদ খান বললেন যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সংশয় শঙ্কা ছিল, সেটি কি কাটবে বলে আপনার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী অনিশ্চয়তা? আরেকটা বিষয় হচ্ছে যে সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের দোষারোপের রাজনীতি আমরা লক্ষ্য করছিলাম, রাজনীতি কি আসলে স্বাভাবিক ধারায় ফিরবে বলে? না, ফিরবে, এটা অসুবিধা নেই। তবে আপনি যেটা বলেছেন এটা তো সত্য যে পুরোপুরি সংখ্যা কাটেনি। অনেকেই প্রশ্ন করে, আমরা গ্রামে গেলে বা বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারাই, তারা একই প্রশ্ন করে, ঠিক সময়ে নির্বাচন হবে তো? পুরোপুরি সংখ্যা কাটেনি, এটা সত্য। রাশেদ খান যেটা বলেছে যে সরকারের বিষয়টা পরিষ্কার করার ব্যাপার আছে সুনির্দিষ্টভাবে, কি কারণে পরিষ্কার করছে না, এটাও কিন্তু একটা সন্দেহ এবং অবিশ্বাসের জায়গায়। আজকে তারা অর্ধেক বলেছে, কিন্তু বাকিটা পুরোটা যদি বলে দেয় তাতে কোনো অসুবিধা আছে বলে মনে, তাহলে মানুষের মধ্যে আস্থা আসবে। এবং শুধু মানুষের মধ্যে আস্থা আসবে না,
মানে টোটাল এনভায়রনমেন্টটাই আপনার নির্বাচনমুখী হয়ে গেলে আপনি দেখবেন অনেক ষড়যন্ত্র, অনেক এই বিভেদ বিভ্রান্তি এগুলো কমে আসবে এবং গতি বাড়বে, সব কিছুর মধ্যেই গতি বাড়বে। সেটা আলটিমেটলি দেশ উপকৃত এবং দেশের জন্য ভালো হবে, জাতীয় আন্তর্জাতিকভাবে সব কিছুই হবে। আর রাজনৈতিক দলের মধ্যে যে বিভেদ বিভ্রান্তি আপনি ওইটা তো আর আশা করতে পারবেন না। ধরেন হাসিনা একটা ফ্যাসিস্ট, ভয়ঙ্কর ফ্যাসিস্ট, মানে ইতিহাস খ্যাত ফ্যাসিস্ট, মানে হিটলার মুসোলিনির চাইতে কমও না, বরং ক্ষেত্র বিশেষে বেশি। আজকে বিবিসির যে রিপোর্ট কি ভয়ঙ্কর, তিনি মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যেখানেই মানে বিক্ষোভ সেখানেই গুলি করতে হবে, এবং এটা ফরেন্সিক কি হয়েছে যে এটা সত্যতা মানে 100%, এটা আমরা জানতাম। কিন্তু আজকে প্রাতিষ্ঠানিকভাবে সেটা উঠে আসলো এবং এর বিচার হতে হবে বাংলাদেশের মাটিতে। তো সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বিভিন্ন দল, ভিন্ন মানুষ, ভিন্ন শ্রেণী পেশা, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলেই এক হয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা বিদায় করতে হবে, এটা আমাদের জাতির জীবনে একটা গুরুত্বপূর্ণ অর্জন, এটা ঠিক। তার পরবর্তীতে ভিন্ন রাজনৈতিক দল, তাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ, সকলেই তার মতাদর্শের কথা বলবে। একজনের মতাদর্শের সাথে আরেকজনের মতাদর্শ মিলবে, এটাও কামনা করা বা আশা করা ঠিক না। হ্যাঁ, কারণ এটাও গণতন্ত্রের একটা সৌন্দর্য যে ভিন্ন মত, দ্বিমত, বহুমত থাকবে, আবার ঐকমত হবে। তো এটাই তো গণতন্ত্র। তো যেটা হচ্ছে, তবে সকলের প্রতি আমরা অনুরোধ করব, যারাই রাজনীতিতে, আমরা ধরেন জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। বিশেষ করে জামাত ইসলামের সাথে আমাদের দীর্ঘদিনের লড়াই, এই যে গণ অধিকার পরিষদের সাথে আমাদের লড়াই। আমরা বলবো যার যার রাজনীতির আদর্শ, কিন্তু মিথ্যা প্রচার, প্রোপাগান্ডা, অসত্য বয়ান বা বিদ্বেষমূলক যে বয়ান, এগুলো থেকে আমরা দূরে থাকলে সেটা মানে মানুষ যেটা আশা করে যে জুলাইয়ের পরে, 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে। সেই পরিবর্তন পুরোপুরি না হলে কিছুটা হয়েছে। আমরা আশা করি রাজনৈতিক নেতৃত্ব এবং সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে পজিটিভ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসনাত আলী। আপনার বলা হয়েছে যে যদি সংস্কার এবং সব প্রস্তুতি শেষ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এই যে সংস্কারের কথা আসলো, সংস্কার প্রক্রিয়া আসলে কতদূর এগুলো, আরেকটি বিষয় হচ্ছে যে বিচার প্রক্রিয়া আসলে কতটা এগুচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, আমি একটু ভিন্নভাবে বলতে চাই আর কি। দেখেন, এই নির্বাচনী আকাশে যে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছিল, সেটা কিন্তু 13ই মে 13 জুন যে বৈঠকটি হলো লন্ডনে, সেই বৈঠকের পরেই কিন্তু সুবাতাসটা কিন্তু বওয়া শুরু করেছিল। আজকে তার আরেকটি অগ্রগতি আমরা দেখলাম। দেখেন, আমাদেরকে মনে রাখতে হবে যে এমন দুজন মানুষের মধ্যে বৈঠকটি হয়েছিল, একজন নোবেল লরিয়েট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং সারা জগৎ জুড়ে তার একটা সুখ্যাতি আছে, এবং তিনি তার সোশ্যাল বিজনেসের মাধ্যমে টোটাল একটা ধারণাই চেঞ্জ করে দেওয়ার জন্য কাজ করেছেন। 2 নম্বর হলো আরেকজন ব্যক্তি যিনি এই মুহূর্তে বেগম খালেদা জিয়া, আমি তার সাথে তো আনকম্পেয়ারেবল একজন নেত্রী হিসেবে, তিনি সমস্ত এই আন্দোলন থেকে শুরু করে গোটা বিএনপি নামক যে দলটি, সেই দলটার কিন্তু একটি কি বলবো প্রাণভোমরা। সেই 2 জন মানুষ, এবং আগামীতে নির্বাচন হলে মানুষ মনে করে বা এটা পাবলিক পারসেপশন যে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, এরকম 2 জন মানুষের মধ্যে যখন আলোচনা হয় এবং তার যখন যৌথ স্টেটমেন্ট আসে যে রোজার আগে নির্বাচন হবে, তখন আমি অন্তত অবিশ্বাস করার কোনো কারণ দেখি না। তারপরও তারেক রহমান, তারপরও যদি এবং কিন্তু, হ্যাঁ, এটা তো থাকে। তবে এটা রাজনৈতিক ভাষা এভাবেই প্রয়োগ হয়, অতীতেও হয়েছে, এটিও হবে। নির্বাচন ফেব্রুয়ারি বা রোজার আগে হবে, এটি আমি বিশ্বাস করতে চাই। আপনি যে বিভাজনের কথা বললেন, তফসিল ঘোষণা করেন, আমি বাউলের সাথে সংস্কার আর বিচার প্রক্রিয়া ওটা আমি যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল এজেন্ডা 3টা এবং রাজনৈতিক দলেরও এজেন্ডা 3টা: সংস্কার, বিচার, নির্বাচন। প্রশ্নটি হলো, প্রশ্ন জাগে তখনই যখন একটাকে আরেকটার সাথে নির্ভরশীল করে দেওয়ার চেষ্টা করা হয়। কেউ সংস্কারে বাধা দিয়েছে কে? আমার অত্যন্ত স্নেহভাজন রাশেদ কি বাধা দিয়েছে? বাবুল ভাইয়ের দল কি বাধা দিয়েছে? যখন সংস্কারের কেউ স্বপ্নই দেখেনি, তখন ওনার দল সংস্কারের ঘোষণাপত্র দিয়েছে হোটেল লেকশোর থেকে, ওদের সম্ভবত 21-এর দিকে, 22-এর দিকে, জনাব তারেক রহমান। সেখানে কি সংস্কার করতে হবে? তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। ঐক্যমত্য কমিশনের সকল দল একমত হয়েছে। কি আনতে হবে? দ্বিকক্ষ বিষয় পার্লামেন্ট, উনি বলেছিলেন। সেটা আছে। তারপর আপনি কি সংস্কার করবেন? বিচারাঙ্গন, আইনাঙ্গন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া অলরেডি সমঝোতা হয়ে গেছে। তাহলে ঐক্যমত্যে কিন্তু, এবং যেটা দফাওয়ারি আমি দেখলাম, ছোটখাটো 2-1টি বিষয় ছাড়া, তাহলে বাধাটা কোথায় আসলে? যে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে, পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, কেন সেটি? দেখেন, জামাত ইসলামের কথা বলেন, অন্যরা বলেন, তারা কি করতে পারে? কোরআনের শাসন তাই কায়েম করতে চায়। বিএনপি তো কোরআনের শাসন কায়েম করতে চায় না, তারা তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়। তে পার্থক্য থাকবে।
আপনি যদি ঠিক একইভাবে এনসিপির কথা বলেন, তারা তাদের রাজনৈতিক পলিসি নিয়ে তারা মাঠে থাকবে। এটা বিভাজন আমি কিছু দেখি না, বরং এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, যে আপনি রাজনীতির মাঠে আপনি আপনার আদর্শের কথা বলবেন, আমি আমার আদর্শের কথা বলবো। এই আদর্শ নিয়ে জনগণের কাছে যাব নির্বাচনের মধ্য দিয়ে, জনগণ যে আদর্শটাকে পছন্দ করে, যাকে পছন্দ করে ভোট দেবে, নির্বাচিত করবে, শপথ নেবে, পার্লামেন্টে যাবে, জাতির জন্য কাজ করবে। এই ক্ষেত্রে সংস্কারটা গুরুত্বপূর্ণ। আমি জুলাই সনদ বলতে আমি শুধু বুঝাইনি যে জুলাই মাসের আকাঙ্ক্ষা, জুলাই মাসের আকাঙ্ক্ষার সাথে যোগ হতে হবে সেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন বাংলাদেশ, এই যে ছাত্রদের বঞ্চনা, 24-এর যে ফ্যাসিজমের বিরুদ্ধে সমস্ত কিছু করে, এবং এই যে ঐক্যমত্য কমিশন যে দীর্ঘ একটা ম্যারাথন মিটিং করছেন একের পর এক, এই সমঝোতাগুলোকে এক জায়গায় করে এই নির্বাচন আয়োজন এবং এই সনদ বা চার্টার যেটাই বলি না কেন, এটি হবে আগামী দিনে যারা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে তারা এটাকে আফল করবে, এটাকে মান্যতা দেবে এবং এর আলোকে রাষ্ট্র পরিচালনা করবে, যেন কোনোদিন আর কখনো কেউ যেন আমাদের সেই ৭১-এর চেতনাকে ভুলণ্ঠিত করতে না পারে, ৭১-এর চেতনাবাজি যেন না করতে পারে, আমরা ৯০-এর যেন সাথে বেইমানি করতে না পারে, এবং ২৪-এ যে ১৫৮০ জন মানুষ আমার সন্তানরা রক্ত দিল, চক্ষু গেল, তারপরে জেল জুলুম গেল, মামলা হামলা গেল, পার্টি অফিস তছনছ হয়ে গেল, অনেক মানুষকে নিখোঁজ হয়ে গেল, এরকম যেন পরিণতি আরেকবার বাংলাদেশে কেউ যেন হয়ে না উঠতে পারে, সেটার একটা সনদ হতে পারে এই জুলাই সনদ বা জুলাই চার্টার। আমি সেটি বলছি। আরে ছোট করে একটা কথা বলি, বিচারটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। পতিত সরকারের প্রধানমন্ত্রী ৬ মাস সাজা হয়ে গেছে, এবং আমি একমত বাবুল ভাইয়ের সাথে যে ঘোষণাটা একেবারেই বিবিসি দিয়েছে, এর আলোকে বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চললেই পতিত সরকারের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি হওয়া সম্ভব। ধন্যবাদ। আমি মোহাম্মদ রাশিদ খান আপনার কাছে আসি যে আপনারা তো ঐক্যমত কমিশনের আগামীকালও বৈঠক রয়েছে, সংস্কার আসলে কতটুকু এগুলো, যেহেতু ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন যে জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে, বিচার প্রক্রিয়া কতটুকু এগুচ্ছে? আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনের আগে রাজনীতিতে অস্থিরতা এখন যেটি চলছে, পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি, সেটি কি কমে আসবে বলে মনে করেন? ধন্যবাদ। দেখেন স্যার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এগুলো আসলে ইসলামিক দল, বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি এগুলো মধ্যপন্থী দল। তো সেই জায়গায় একের আদর্শের সাথে অন্যের আদর্শের যদি মিল না থাকে তাহলে ঐক্যমত আসলে কিভাবে সম্ভব? কিছু ক্ষেত্রে আসলে ভিন্ন মত থাকবে, আবার কিছু জায়গায় আপনার আমাদের মতের মিল থাকবে। পুরোপুরি আসলে একমত আসা আসলে এটি সম্ভবপর নয়। তো সেই জায়গায় সরকার যদি মনে করে প্রত্যেকটা দলকে আমরা একমতে আনবো, সেটা আসলে চাপিয়ে দেওয়া, এবং বাংলাদেশে আসলে চাপিয়ে দেওয়া সংস্কার টিকবে না। দেখেন আমার কাছে যেটি মনে হয়েছে যে এই সংস্কার নিয়ে একমত নিয়ে এক ধরনের হট্টগোল তৈরি করা হচ্ছে। আচ্ছা আপনিই বলেন, এই হট্টগোল তৈরি করে তো অনৈক্য বাড়বে, নৈরাজ্য বাড়বে, সে জায়গায় তো একমত হবে না। সুতরাং দলগুলোর একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা, সবার প্রতি সবার ভালোবাসা, ভ্রাতৃত্ব এগুলো থাকতে হবে, তাহলে কিন্তু একমত হবে। কিন্তু সরকার আসলে পরিকল্পিতভাবেই দলগুলোর মধ্যে আসলে বিভাজন তৈরি করেছে। কেন? দেখেন যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন কি করলো, আমাদেরকে কিন্তু একটা জায়গায় আসতে দেয়নি। দীর্ঘ সময় পরে কিন্তু আমরা 2022 সাল থেকে যুগপৎ লড়াই শুরু করেছি বাউল ভাই, কিন্তু এই লড়াইটা যদি আগে থেকে শুরু করতাম তাহলে কি হতো? তাহলে হাসিনা তো এতদিন টিকতে পারে না। দেখেন এই 24-এর গণ অভ্যুত্থান, এই যে ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে আমরা বিশ্বাস করি এবং মানি, কিন্তু এই ছাত্র জনতা যখন আমরা দীর্ঘ সময় লড়াই করেছি, সংগ্রাম করেছি, তাদেরকে আহ্বান জানিয়েছি যে আপনারা আসেন, তারা কিন্তু নামে নাই। কারণ হাসিনা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। অনেকে বলে যে রাজনৈতিক দলগুলোর আহ্বানে আসলে ছাত্ররা নামে নাই। তো আমার কথা হলো যে ছাত্ররা কি কোনো ঘোষণাপত্র সামনে রেখে হাসিনার পতনের দাবিতে আন্দোলন শুরু করেছিল? না। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং একটি সামাজিক আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে রাজনৈতিক আন্দোলন, হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন। হ্যাঁ সত্য, সেই সময় বলা হয়েছে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন। আমরা দেখেন, আমরা যখন যুগপৎ লড়াই করেছি আমরাও কিন্তু একই কথা বলেছি, শুধুমাত্র সরকারের পতন নয়, একই সাথে সংস্কার। অর্থাৎ বিএনপি বলেন, অন্য দল বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, প্রত্যেকটা দল বিশ্বাস করে সংস্কারবিহীন নির্বাচন করলে সেই সরকার আসলে টিকবে না। সংস্কার আসলে প্রত্যেকটা দল চায়, সরকার পরিকল্পিতভাবে সরকারের কতিপয় উপদেষ্টা এবং একই সাথে নতুন যে দল গঠিত হয়েছে তারা দলগুলোকে ট্যাগিং করছে যে দলগুলো আসলে ওই মুজিববাদী সংবিধানের আদলেই একটা নির্বাচন চাই, কিন্তু আসলে কি তাই না? প্রত্যেকটা দল কিন্তু তিনটি বিষয়ে কথা বলেছে। প্রথমত আপনার গণহত্যার বিচারের জন্য আপনি অগ্রসর হন,
ত্বরান্বিত ভূমিকা রাখেন, এরপরে ঐক্যমতের ভিত্তিতে আপনি প্রয়োজনীয় সংস্কার করেন, এবং 3 নম্বরে নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার জন্য আমরা বলেছি। কিন্তু সরকার রোডম্যাপ দিচ্ছে ভাষা। এখন এই ভাষা রোডম্যাপ পেয়ে আমার মনে হয় বাবুল ভাই তার বক্তব্য শুনে মনে হলো যে তিনি কিছুটা আস্থা রাখতেছেন, স্যার পুরোপুরি আস্থা রাখতেছেন, কিন্তু আমি এখনো পর্যন্ত আস্থা রাখতে পারতেছি না। কারণ আজকে কিন্তু বলা হয়েছে হতে পারে, যদি তবে, কিন্তু এই বক্তব্যের মধ্য থেকে সরকার এখনো পর্যন্ত বের হয়ে আসতে পারতেছে না। আজকের প্রেস ব্রিফিংটা আসলে কেন করলো? এই প্রেস ব্রিফিং এর আলাদা গুরুত্ব কি, যেখানে আপনি বলছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে, তো এই বক্তব্য তো আমরা সবাই জানি। এইখানে ভিন্ন একটা বক্তব্য দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। তো আমার কথা হলো যে আপনারা বলছেন যে মানে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে, একটিবারের জন্য কেন বলতে পারতেছেন না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? এই হবে কথাটা কত গুরুত্বপূর্ণ সেটা কি তারা বোঝে না? এখন এই উপদেষ্টা পরিষদ কেউ এখনো পর্যন্ত স্বপ্নের মধ্যে রয়েছে যে তারা আরো কিছু সময় ক্ষমতায় থাকবে। তো যখন আসলে ক্যাবিনেটের বৈঠকটা হয়, কয়েকজন উপদেষ্টা আসলে এই সিদ্ধান্তে আসে যে হতে পারে, এর বাইরে কোনো বক্তব্য দেয়া যাবে না। সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন এখন নির্বাচন চাওয়া এক ধরনের ভিক্ষার মতো হয়ে গেছে, মনে হচ্ছে আমি ভিক্ষা চাচ্ছি। দলগুলো যে দীর্ঘ সময় আন্দোলন করলো কেন? একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আজকে সেই নির্বাচন নিয়ে যখন কেউ কথা বলছে মনে হচ্ছে যে সে অপরাধ করছে। বাউল ভাই যখন নির্বাচন নিয়ে কথা বলছে, স্যার যখন বলছে, তখন বলা হচ্ছে যে ওরা হাসিনার দোসর, ওরা নির্বাচন চাই। বলা হচ্ছে যে ভারতের সুরে সুর মিলিয়ে নির্বাচন চাচ্ছে। আসলে ভারত কি নির্বাচন চাই? ভারত বাংলাদেশের নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন, যেখানে জাতীয় পার্টি থাকবে, যেখানে আওয়ামী লীগ থাকবে। আর আমরা এখানে যারা আছি, আমরা কি নির্বাচন চাই? আমরা নির্বাচন চাই যে কোনো ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর এবং তার পরিবারের সদস্যরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকার এত সংস্কার করছে, একটিবারের জন্য এখনো পর্যন্ত স্পষ্টভাবে বলল না যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং ফেসিবাদের যারা দোসর ছিল এবং তার পরিবারের সদস্যরা আগামীতে ডামি মামি স্বতন্ত্র কোনো নামে নির্বাচনে অংশ নিতে পারবে না। এই কথা মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন বলতেছে না আমি জানি না। অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে আসলে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে নিতে চায়? আমি জানি না। জাতীয় পার্টিকে নিয়ে এখন যে খেলাধুলা চলতেছে, আমার মনে হয় যে সরকার আগামীতে জাতীয় পার্টিকে যেটি বলা হয়েছে, তোমরা একটু নিজেদেরকে সংস্কার করো, তাহলে তোমাদেরকে আমরা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেব। আমি বিরতি থেকে ফিরে এসে আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, আরএল দেশ সম্প্রতিকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএল দেশ সম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আবারও আসি। সব দল, প্রত্যেকটা দলের আসলে নিজস্ব রাজনীতি, নিজস্ব মতাদর্শ, ভাবাদর্শ সবই থাকে, কিন্তু তার ভাবাদর্শ অনুযায়ী তারা হয়তো বিভিন্ন দাবি জানায়। কিন্তু ঐক্যমত কমিশনে মানে সব দাবি আপনারা নিজেরাই বলছেন যে সব বিষয় ঐক্যমত না হলে কি নির্বাচন হবে না? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা তো সত্যই। শোনেন, ধরেন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের প্রথম তো আমরা 16 সালে ভিশন 2030 এবং 22 সালে প্রথম যে 31 দফা রাষ্ট্র সংস্কারের, সে 31 দফা, এবং এখানে আমার মনে হয় এমন কিছু নাই যে এর বাইরে আর খুব একটা বেশি প্রয়োজন। কেউ কেউ তো বলছে যে পিআর না মানলে নির্বাচনে যাব না, তারপর লেভেল প্লেইং। আচ্ছা, আমি যদি বলি যে আমি পিআর এ নির্বাচনে যাব না, তাহলে কি নির্বাচন হবে না? দেখেন, এই যে এর মধ্যে এই নির্বাচন নিয়ে যত রকমের ঝামেলা, যত রকম, আমরা তো বলছি, বারবার বলছি যে নির্বাচন, একটা অনির্বাচিত সরকার বা ম্যান্ডেটবিহীন একটা সরকার কতদিন চলতে পারে, এবং এমনিতেই আমাদের নানান সমস্যায় জর্জরিত, সর্বাঙ্গে ব্যথা। তো এই বাস্তবতার মধ্যে আপনি এটা না হইলে যাবেন না, ওটা না হইলে করবেন না, নানান ধরনের মানে মামাবাড়ির আবদারের মতো এই নির্বাচন চান, এই গণপরিষদ চাচ্ছেন, স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন। আরে ভাই, রাষ্ট্রের মাথায় নাই এই যে মানুষ যে লড়াই করেছে, এই লড়াই কি কে ইউনিয়নের মেম্বার আর চেয়ারম্যান হয়ে সেই জন্য লড়াই করেছে? আপনি পিআর এর কথা বলছেন। পিআর, আপনি মানুষের ধারণাই নাই যে পিআর কি। গ্রাম বাংলার মানুষের, বাংলাদেশের সিংহগণ 90-95 ভোটার এখনো বোঝে না পিআর সিস্টেম। আপনি কি আমাকে বলতে পারবেন যে উপনির্বাচনে কে ক্যান্ডিডেট হবে, কিভাবে এমপি নির্ধারিত হবে? একটা আপনি কি বলতে পারবেন যে পিআর এ মানে কত রকমের সমস্যা? একটা সংখ্যালঘু একটা গোষ্ঠী বা একটা জঙ্গি গোষ্ঠী, মনে করেন বাংলাদেশে যে সনাতন সম্প্রদায়ের 12-14% মানুষ আছে, তারা যদি একটা রাজনৈতিক দল করে তারা যদি একটা পিআর এর দাবি ধরে, তাহলে তারাও 40টা আসন পেয়ে যাবে। তো এই যে মানে যুক্তিহীন, অবাস্তব বা অকল্পনীয় বা যেটা ভায়াবেল না, সেই দাবি তুলে
প্রকারান্তরে নির্বাচনকে প্রলম্বিত করবার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি, বারবার বলছি। আর আমরা কেন নির্বাচন চাই এটি নিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে যে আমরা আসলে নির্বাচন চাই একটা মারাত্মক অপরাধ করে ফেলছি। এটা একটা গণবিরোধী কাজ নির্বাচন চাওয়া। যেই দেশের সেনাবাহিনী নির্বাচন চায়, প্রধান রাজনৈতিক দল নির্বাচন চায়, সিভিল প্রশাসন নির্বাচন চায়, বিদেশিরা নির্বাচন চায়, সেই দেশে মানে নির্বাচন চাওয়া আপনি বলতেছেন এটা একটা অপরাধ। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, আপনার কাছে আসলে নির্বাচনে কোনো বাধা দেখেন কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের পাল্টাপাল্টি বক্তব্য? আমি কোনো বাধা দেখি না। নির্বাচন হতে হবে, সবচেয়ে বড় কথা নির্বাচন হতে হবে। এবং এই যে রক্তস্নাত বাংলাদেশে আপনার মূল ম্যান্ডেটটা কি? একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, একটা নির্বাচনের সরকার, নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করা। তো সেই সরকার যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, এই যে সংস্কার, এই যে বিচার, কি জন্য? একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তো এই সংস্কার, এই বিচার, এই আত্মত্যাগ কেন? একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য। তো কিভাবে করবেন? নির্বাচন ছাড়া করবেন? তাহলে অনির্বাচিত সরকার, তাহলে আমরা কেন লড়াইটা করলাম 18 বছরে? কেন ভোটের জন্য কথা বললাম? দরকার ছিল না তো। অতএব আমরা যেটাই বলি না কেন, নির্বাচন হতে হবে। নির্বাচনের কোনো বিকল্প, অন্তত আর ভালো কোনো পদ্ধতি বা অন্য ভালো থেকে কোনো পদ্ধতি আছে একটি গণতান্ত্রিক দেশ তৈরি করার জন্য আমার অন্তত জানা নাই। আমিও অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে, সেনাবাহিনীর প্রধান বলেছেন, কথা দিয়েছেন, 2 নেতার মধ্যে বৈঠক হয়েছে, রাজনৈতিক দল উপর্যুপরি মিটিং করছে। আমি মনে করি যে ঐক্যমত্য কমিশনের বোধহয় সময় নেওয়ার ঠিক হবে না, আজকে জুলাইয়ের 9 তারিখ। ধন্যবাদ। অতএব যত দ্রুত সম্ভব ঐক্যমত্য কমিশনে যে যে বিষয়ে ঐক্যমত্যগুলো হয় সেই বিষয়গুলোই জুলাই চার্টার এ সন্নিবেশিত করে ঘোষণা করে বিচার শুরু করে নির্বাচনের যে একটা টোটাল যে একটা পরিবেশ, সেই পরিবেশটা আজকের মধ্য দিয়ে বাংলাদেশে বিরাজমান থাকবে। একটা উৎসবমুখর পরিবেশ, সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে পার্টিসিপেট করবে এবং জনগণের কাছে তাদের অধিকারটুকু, যে ভোট দেওয়ার যে অধিকারটা যেটা গত সরকার হরণ করেছিল, সেটা ফিরিয়ে দেবে। সেটার জন্য মোহাম্মদ রাশিদ খান, আপনি নিজে নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন, শেষ কথা কি বলবেন? দেখেন, লন্ডনে যে বৈঠক হয়েছে সেটি নিয়ে স্যার খুব ইতিবাচক মনোভাব পোষণ করলেন, কিন্তু সরকার কি আসলে ইতিবাচক? যদি সরকার সেই বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাবের মধ্যে থাকতো, তাহলে আজকে আবার বলতো না যে এপ্রিলে হতে পারে, তারা কিন্তু বলতো যে ফেব্রুয়ারি। যেহেতু আসলে তারা এপ্রিলের কথা আবার বলেছে, সেহেতু আমি আবার সংশয়ের মধ্যে পড়ে গেলাম যে আসলে কি হতে যাচ্ছে। এরপরে যখন রমজান শুরু হলো, ইলেকশনটা হলো না, তখন তারা এপ্রিলে এসে কি বলবে? তারা বলবে যে দলগুলো অধিকাংশ চায় না রমজানের পরপরই ইলেকশন হোক, আরো 2 মাস পিছিয়ে দেওয়া হলো, মাত্র 2টা মাস দিতে চায় না, হতে পারে না। তো এই সরকারের উপরে আসলে আস্থা বিশ্বাসের দলগুলো কত খারাপ যে তারা 2টা মাস মানতে চায় না। দেখেন, এই সরকারের উপর আসলে আস্থা বিশ্বাসের জায়গাটা রাখা কঠিন হয়ে গেছে, কারণ এই সরকার আসলে হতে পারে সম্ভাবনা অনুমান এর মধ্যেই রয়েছে। কিন্তু আমরা যারা রাজনীতি করি, কথা আপনাকে যা বলতে হবে রাখতে হবে। আপনি যদি এক এক সময় এক এক ধরনের কথা বলেন, দেখেন এই সরকার নির্বাচন নিয়ে এক এক সময় এক এক ধরনের বক্তব্য রেখেছে। আমার মনে হয় যে এরশাদ যেভাবে এক এক সময় এক এক ধরনের বক্তব্য রাখতো, ঠিক এই সরকার আসলে সেই এরশাদ সরকারের মতনই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সেই জায়গা থেকে সরকারকে বলবো যে রাষ্ট্র সংস্কার করেন, আপনি জুলাই চার্টার করেন, আপনি গণহত্যার বিচারকে এগিয়ে নিয়ে যান। আজকে যেমন প্রমাণিত হয়েছে যে হাসিনা কিলার, তো এই যে এতগুলো মামলা, মনে করেন হাসিনার বিরুদ্ধে 100 মামলা, শেষ করে দিচ্ছি 30 সেকেন্ডে, তো এই 100 মামলার বিচার হইতে তো 100 বছর লাগবে। তো কি করবেন? আমি আগেই বলেছিলাম যে গণহত্যার একটা মামলা করেন, সরকার বাদী হয়ে মামলা করবে, হাসিনার বিরুদ্ধে হবে একটা মামলা গণহত্যার, সেই একটা মামলার মাধ্যমে তো হাসিনার রায়টা দ্রুত হতে পারতো। এই যে হাসিনা যে কিল করেছে এর প্রমাণ আর লাগে? আজকেই তো অডিও ফাঁস হয়েছে। সুতরাং হাসিনাকে অবশ্যই একটা মামলায় রায় দিয়েই তার বিচারটা শেষ করে দেন। অন্যান্য আসামিদের ক্ষেত্রেও কেউ বলে নাই যে আপনি গণহত্যার বিচার করেন না, কেউ বলে নাই রাষ্ট্র সংস্কার করেন না। প্রত্যেকটা দল বলছে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, তিনটা একসাথে চলবে। আমরা এটাই মনে করি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসানাত আলী, শহীদুল ইসলাম বাবুল এবং মোহাম্মদ রাশিদ খান, তিনজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।